সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই আবহে লোকসভা নির্বাচন, যাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা তাতে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে এবং তাদের যে জনপ্রিয়তা তা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বা প্রবল চাপে রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে। শাসক দল তৃণমূল কংগ্রেস, এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যত দিন এগোচ্ছে ততই কিন্তু চাপ বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই আবহে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আবারও কিন্তু চাপ বাড়িয়েছে এই শাসক দলের উপরে, আপনারা সকলেই জানেন। এছাড়াও যারা ভুয়ো শিক্ষক তারাও কিন্তু চাপ বাড়িয়েছে এবং যারা যোগ্য শিক্ষক, মানে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে ইতিমধ্যেই, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে দিয়েছে। এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সুপ্রিমো যিনি, তার পছন্দ হয়নি এবং তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই আবহে আমাদের রাজ্যের যারা একাধিক আইনজীবী বা যারা হেভিওয়েট আইনজীবী, তাদের মত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জনগণের টাকাকে খরচ করে, অবৈধভাবে কোটি কোটি টাকাকে খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এতে কোনো লাভ বা ফায়দা রাজ্যের হবে না। তাদের মত যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি চলেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার রায় কিন্তু হয়েছে। আর এরপরে কিন্তু আরও চাপ বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্যের ওপরে। কী চাপ বাড়িয়েছে আপনারা দেখুন, আপনারা সকলেই জানেন কম বেশি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। এই মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে স্বাধীনতা দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা ফ্রি হ্যান্ড দিয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাদের বক্তব্যে কোনো অসঙ্গতি মিললে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে পারে। একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই রায় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি। এই নির্দেশের পরই স্কুল শিক্ষা দপ্তর থেকে অযোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন, রোল নম্বর সহ নামের তালিকা পেতে চিঠি পাঠিয়েছে সিবিআই এবং কেন্দ্রীয় গোয়েন্দারা মূলত খতিয়ে দেখতে চাইছেন যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছে তারা কার নির্দেশে কাকে টাকা দিয়েছেন। আর এতেই কিন্তু মাথায় হাত পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা বুঝতেই পারছেন কেন মাথায় হাত পড়েছে, কারণ এই ভুয়ো শিক্ষকদেরকে ধরে যদি জিজ্ঞাসাবাদ করা যায় যে তারা কার হাতে টাকা দিয়েছে, তাহলে কিন্তু আরও তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী হয়তো গ্রেপ্তার হবে। আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং যারা শিক্ষা দপ্তরের বড় বড় মাথারা কিন্তু জেলে রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে আসল মাথা তাকে কিন্তু এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার করতে পারেনি। আর কিভাবে দ্রুত এই আসল মাথাকে গ্রেপ্তার করা যায় তারই কাউন্টডাউন কিন্তু এবার শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। আর দর্শক, এই আবহেই একেবারে মুখ খুলে বিস্ফোরক আরও এক শিক্ষিকা। তার কথাই এই শিক্ষিকা বলেন এনারও চাকরি বাতিল হয়ে গেছে। তিনি জানিয়েছেন সাংবাদিকদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার ছোট থেকেই। বাড়িতে মা ছিলেন শিক্ষিকা, এখন অবসর নিয়েছেন। তাকে দেখে বড় হয়েছি। আমার মনে হচ্ছে একটা ইচ্ছা লালন করে চলেছি যেন মায়ের মতো হয়। আর সেই যুগে মা ফার্স্ট হয়েছিলেন, মাসি মেসোমশাই সবাই পিএইচডি করেছেন, তাই পড়াশোনা ও গবেষণার জীবনই আমি বেছে নিয়েছিলাম। অথচ সেই স্বপ্ন, সেই ইচ্ছে, আশা, ভবিষ্যৎ সবই এখন পুরোপুরি শেষ হয়ে গেল, জানিয়েছেন এই শিক্ষিকা। হঠাৎ করে যেন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো আমাকে। মুখ খুলেই একেবারে বিস্ফোরক এই শিক্ষিকা। কি বলছেন দেখুন, কেউ কিছু জিজ্ঞেস পর্যন্ত করলো না,
কোনো কথা বলল না, দুম করে চাকরিটা চলে গেল। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাড়ি বর্ধমান। 2005-এ মাধ্যমিক দিই, প্রায় 86% নম্বর ছিল আমার। উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়েছিলাম 90% কাছাকাছি। স্নাতকোত্তরকে বর্ধমান উইমেন্স কলেজ থেকে ইংরেজিতে সাম্মানিক সহ ফার্স্ট ক্লাস নিয়ে এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস সহ স্নাতকোত্তরে পাশ করি। স্নাতকোত্তরে পরে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে আমি বিএড করি বর্ধমান এর সরকারি বিএড কলেজে। নেট এবং সেট দিই, 2 পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। পড়াশোনার পাশাপাশি গবেষণায় আগ্রহ ছিল আমার, তাই এমফিল করি। একসঙ্গেই বর্ধমান রাজ কলেজের মতো নামী কলেজে পড়েছি। 5 বছর সেখানে চাকরি করার পরে আমাদের স্যাক্ট এবং স্যাক্ট পদে উত্তীর্ণ করা হয়। এছাড়া কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও ডাক এসেছে আমার। পড়ানোর পাশাপাশি গবেষণার কাজও চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ডাম্পয়ের ওপর পিএইচডি করছি। ইতিমধ্যেই আমার 5টি গবেষণাপত্র এবং বিভিন্ন গবেষণা পত্রিকায় নাম প্রকাশিত হয়েছে। 2016 সালের SLSTতে যখন আমি কাউন্সিলিংয়ের জন্য ডাক পাই, তখন আমি কলেজের চাকরি ছেড়ে দিই, সেখানে যোগ দিই। এর মধ্যেই কিন্তু 2015 সালের আপার প্রাইমারি টেট পরীক্ষাতেও আমি কাউন্সিলিংয়ের জন্য ডাক পাই, কিন্তু যেহেতু আমি এখানে যোগ দিয়েছি তাই ওখানে আর যাইনি। তাহলে বুঝতেই পারছেন আমি 2টো চাকরি ছেড়ে এখানে যোগ দিয়েছিলাম, অথচ আমার যোগ্যতা, আমার অধ্যবসায়, এতদিনের চেষ্টার কোনো মূল্য দেওয়া হলো না। অযোগ্যদের সঙ্গে আমাকে এক করে দেওয়া হলো, বলে দেওয়া হলো গোটা প্যানেলটাই বাতিল, জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই যোগ্য চাকরি প্রার্থী। তো আপনারা দেখুন, এই যে যোগ্য প্রার্থীরা, আজ যোগ্য প্রার্থীদের যে চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছে, এর জন্য দায়ী কে? দর্শক, আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন যোগ্য প্রার্থীদের সাথে, কেন অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে? কেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে? আমরা বুঝতে পারছি যে যোগ্য প্রার্থীদের যে চাকরিগুলো বাদ হয়েছে তার জন্য তাদের প্রচুর দুঃখ, ব্যথা, বেদনা থাকতে পারে, এটা প্রচণ্ড ভয়ঙ্কর। কিন্তু এই যোগ্যদের সাথে অযোগ্যদের কেন চাকরি দেওয়া হয়েছিল, এই প্রশ্ন কি আমরা রাজ্য সরকারকে করতে পারি না? তিনি আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু আমাদের রাজ্যের সরকার যদি দুর্নীতি করে এই অযোগ্য প্রার্থীদের চাকরি না দিত, তাহলে তো এই যোগ্য প্রার্থীগুলোর আজ এই অবস্থা হতো না। আজ আমরা টাকার জোরে, জনগণের টাকায় হয়তো সুপ্রিম কোর্টে যাচ্ছি। এত টাকা খরচ না করে, এত টাকার কোটি কোটি টাকার দুর্নীতি না করে আমরা যদি এই অযোগ্য চাকরি প্রার্থীগুলোকে চাকরি না দিতাম, তাহলে কিন্তু এই যোগ্যদের চাকরি যেত না।